বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এটা নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। সবাই মোটামুটি জানেন যে কি ঘটছে বর্তমানে। এই গত মাসে, মার্চ মাসে, এই সরকার ব্যাংক থেকে লোন করেছে 20,233 কোটি টাকা। আজকে যখন কথা বলছি, এই যে পরশুদিন বৃহস্পতিবার 23শে এপ্রিল পর্যন্ত এই মাসে সরকার ব্যাংক থেকে লোন করেছে 49,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাস যেতে না যেতেই প্রায় 70,000 কোটি টাকা ক্রস করে গেছে এই সরকারের লোন। তাহলে কেন এরকম হচ্ছে? জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন তুলেছিলেন এই ব্যাংক থেকে লোন নিয়ে সরকার চালানোর ব্যাপারে। তো সেখানে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন যে এটা একটা ক্যারি ওভার ইফেক্ট। ডক্টর ইউনূসের আমলেই অর্থনীতি এভাবে লোন নির্ভর চলছিল এবং তারা আশা করছেন যে আগামী যে বাজেট আসবে, জুন মাসে যে বাজেট আসবে, সেখানে তারা এই ব্যাংক লোন নির্ভরতা কমাবেন। ডক্টর ইউনূস যে এই 17 মাস দেশ চালালেন, তিনি দেশটাকে 1,44,000 কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। তার মানে এটাকে বলা হচ্ছে যে $12 বিলিয়ন, অর্থাৎ $1200 কোটি টাকার দেনা তিনি রেখে গেছেন। অথচ আমাদের ধারণা ছিল যে এই গ্লোবাল সেলিব্রিটি লোকটা আসলে বাংলাদেশে একেবারে মানে সোনায় সোহাগা, দুধের নহর বয়ে যাবে। শেখ হাসিনা খুব খারাপ ফ্যাসিস্ট, সো আমরা একটা ফেরেস্তা সম টাউটকে নিয়ে আসলাম, যাকে সাংবাদিক আনিস আলমগীর বলে বিশ্ব বাটপার। আমরাও দ্বিমত পোষণ করি না। তো এখন প্রশ্ন হলো যে এই যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এর সমস্যাটা কি? এর থেকে উত্তরণের পথ কি? আমি একটু পেছনে যাব। 2007 সালে একটা পৃথিবীতে একটা মহা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এজন্য সেই অর্থনৈতিক মন্দাটাকে বলা হয় যা গ্রেটেস্ট রিসেশন। এবং 2007 সালে শুরু হলেও এটা 2008-এর শেষে এবং 2009-এ এটা একদম প্রকট আকার ধারণ করে। এবং এটা শুরু হয়েছিল আমেরিকায় এই আবাসন খাত থেকে, রিয়েল স্টেটে এই যে বাড়িগুলোকে ওভার প্রাইস শো করে অতিরিক্ত লোন দিছে এবং একসময় কলাপস করছে। এবং আমেরিকার একটা খুব বড় বিনিয়োগ ব্যাংক কলাপস করে গিয়েছিল সেই সময়। তো 2009 সালের শুরুতেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন। তিনি এমন সময় ক্ষমতা নিয়েছিলেন যখন দেশে বিদ্যুৎ উৎপাদন খুবই কম, প্রয়োজনের তুলনায় দেশ লোডশেডিং এ ডুবে থাকে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডেফিনেটলি বাংলাদেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গা থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করেছিলেন। আমরা তো ভুলে যাই, আজকে যারা জেনজি তারা হয়তো তখন ছোট বাচ্চা, তাদের অনেক কিছু জানার কথা না। এই জন্য একটু আবার মনে করিয়ে দিলাম যে একটি বিশ্ব বিপর্যস্ত অর্থনীতির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একদম ইউটার্ন করিয়েছিলেন। মানে একদিকে বিশ্ব ঢুকছে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিভাবে শেখ হাসিনা এটা করেছিলেন এটা কিন্তু ওপেন বুক। এটা এখন চাইলে বর্তমান সরকারও দে ক্যান গো ব্যাক। কিন্তু বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার এই অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় একটা পরামর্শক কমিটি করেছে 30 বা 35 জন অর্থনীতিবিদ নিয়ে, যে তারা এই অবস্থায় সরকারকে উত্তরণের একটা পথ দেখাবে। সেই 35 জনের মধ্যে একটা নাম দেখে আমি খুবই বিস্মিত হয়েছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কে? তিনি তো সদ্য ব্যর্থতম ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তো তিনিও নিজে যখন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো সেই ব্যর্থতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাকে আপনি এখন নিয়ে আসতেছেন, তার পরামর্শ নিয়ে আপনি বর্তমানের ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবেন। এটা এটা কেমন একটা কথা হইলো, তাই না? শেখ হাসিনা কি করেছিলেন সেটা একটু জানার চেষ্টা করেন। শেখ হাসিনা তার একটা প্ল্যান ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন
সেই 94-95 সালের কথা। তখন থেকেই তিনি কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কোন পথে, এগুলো সব প্ল্যান করেছিল। বিএনপির কি প্ল্যান ছিল? বিএনপি তো দেখছে যে ডক্টর ইউনূস কোন দিকে নিয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণে বিএনপির কি আদৌ কোনো প্ল্যান ছিল? তাদের উপদেষ্টা, তাদের মন্ত্রীদের চাপাবাজি, অসত্য ভাষণ, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো একদম ভিত্তিহীন। আমি সরি টু সে, সেগুলো মিথ্যে। তিনি বলেন দেশের উন্নয়ন, এই যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ লাই। তো এই মিথ্যেগুলো দিয়ে কি বর্তমানে এই অর্থনৈতিক ক্রাইসিস ওভারকাম করা যাবে? দেশের এই অর্থনৈতিক এই বিপর্যয়ের মুখে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে কিস্তি ছাড় করবার কথা ছিল, যেটা শেখ হাসিনার আমলে তারা একটা চুক্তি করেছিল, এবং শেখ হাসিনার আমলে সব কিস্তি কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু এখন তারা সেটা ছাড় করতে রাজি না। এটা কেন? কেন আইএমএফ যে রেজিম চেঞ্জ করলেন, যাদের কথায় নেচে, যে ইউনূস যাদের পুতুল, সেই দেশের প্রতিষ্ঠান বলা যায়, আইএমএফ কেন আপনাকে আপনার লোনের কিস্তি দিচ্ছে না? একদম ক্লিয়ার, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার সেই লোন পরিশোধের সক্ষমতা কমে গেছে, দুর্বল বা অলমোস্ট নীল। তো আপনাকে কে টাকা ধার দিবে জেনে শুনে যে এই টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না? শেখ হাসিনাকে তারা টাকা দিত কারণ তারা জানতো যে তার সরকারের সেই সক্ষমতা আছে, কিন্তু বিএনপি অনেক দেন দরবার করেছে ওয়াশিংটনে গিয়ে, কিন্তু তারা আইএমএফ এর মন এখন পর্যন্ত গলাতে পারেনি। এখন বলছে আইএমএফ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো খুবই কঠিন। তো আইএমএফ এর কাছে টাকা না পেলে কোথায় পাবে? যেটা বললাম যে ইউনূস যে দেনা রেখে গেছে, ইউনূস তো সবসময় বলতো যে আমি রিজার্ভ বাড়িয়েছি $30 বিলিয়ন। আরে বেটা, তুই তো $12 বিলিয়ন বাকি রেখে আসছিস মার্কেটে, ওইটা দিলেই তো দাম করে 30 থেকে 12 কমে 18 হয়ে যায়। এখন যেহেতু ইউনূসের কথা আমরা বিশ্বাস করি, আমাদের যে আল্লাহ একটা মস্তিষ্ক দিছে, সেই মস্তিষ্ক দিয়ে আমাদের যুক্তি নির্ভর কথাবার্তা বলতে হয়, সেটা আমরা খুব একটা করি বলে আমার অন্তত মনে হয়নি কখনো। তখন আইএমএফ যখন টাকা না দেবে, তখন সরকার বলছে আমাদের যে সব উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্যরা, তাদের কাছে আমরা $2 বিলিয়ন ধার চাইব। কিন্তু আইএমএফ যখন না বলে, তখন অন্যান্য উন্নয়ন সহযোগীরা আপনাকে ধার দেবে, অন্তত আমার অভিজ্ঞতা সেটা বলে না। একটু পদ্মা সেতুর কথা বলতে চাই, যে পদ্মা সেতু একসময় জাইকা, জাপানের যে ডোনার এজেন্সি, জাপানি সরকারের এজেন্সি, এটা জাইকা কিন্তু পদ্মা সেতুকে লোন দিতে চেয়েছিল, যে পদ্মা সেতু অর্থায়ন, কিন্তু তখন আমাদের কেউ কেউ বলেছিল যে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকাটা নেব, এবং সেই কিন্তু আমরা একটা পলিটিক্সে পা দিয়েছিলাম। না হলে জাইকার কাছ থেকে লোন নিয়ে আমরা পদ্মা সেতুটা করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনারা জানেন যে পদ্মা সেতুর লোন নিয়ে খুব ঝামেলা হলো, তারা দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুললো, যেটা পরবর্তীতে কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে যে সেটা অসত্য। যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক এই ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মিলে এই পদ্মা সেতু যেন না হয়, সে কারণেই তারা লোনটা আলটিমেটলি দেয়নি, এবং তারা মনে করেছিল উইদাউট ওয়ার্ল্ড ব্যাংক লোন শেখ হাসিনা হয়তো পদ্মা সেতু করতে পারবে। তো যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল না, তখন অন্য অন্য সহযোগী সংস্থার কাছে লোন চাওয়া হলো, কিন্তু কেউ দেয় নাই, কারণ দে আর অল রিলেটেড। তখন জাইকার কাছে ফিরে গেল সরকার, কিন্তু জাইকাও রাজি হয়নি। জাইকা বলেছে যে না, যেহেতু একবার ওয়ার্ল্ড ব্যাংক না করেছে, আমরা এই ডার্টি পলিটিক্সে ইনভলভ হব না। সো দিস ইজ হাউ এদের নেটওয়ার্কটা কাজ করে। তো সরকার ইজ ইন ডিপ শিট। এই যে এত জুলাই জুলাই করেন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত মানে যারে তারে ভাতা দিলেন, টাকা দিলেন, এখন যেসব জুলাই যোদ্ধা হতো নাকি, তাদের যে মাসিক পেমেন্ট সেটা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই। এখন এদিকে জুলাই যোদ্ধারা, তারাও ক্ষুব্ধ, তারা পারলে এরে মারে ওরে মপ করে। তো জুলাই যোদ্ধা নিয়েও খুব একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংক তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করেন, তাদের লোন দেয়, এবং ব্যাংক তাদের কাছে একটা হাই ইন্টারেস্ট পায়। কিন্তু যখন সরকার সেই টাকাটা নিয়ে নিচ্ছে, ব্যাংকের মূলধন তো আনলিমিটেড না, এবং খবর পেলাম বাংলাদেশ ব্যাংক নাকি সমানের টাকা ছাপায় যাচ্ছে।
তো একদিকে আপনি প্রাইভেট সেক্টরের গ্রোথটাকে ক্ষতিগ্রস্ত করছেন, টাকা আপনি সরকার হিসেবে নিজেই লোন নিচ্ছেন, আপনি যে সুদের লোন নিচ্ছেন সেটা প্রাইভেট সেক্টরকে দেওয়া সুদের চাইতে সাধারণত কম। তার মানে ব্যাংকের ইনকামও কমে যাচ্ছে, তার মানে ওভারঅল আমাদের ইকোনমিটা উইক হয়ে যাচ্ছে। এদিকে এই অবস্থায় জিনিসপত্রের দাম নাকি খুব বাড়ে, ইকোনমিক্স এর সূত্র বলে এই অবস্থায় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো সব ঘটনা ঘটে। এই যে বাংলাদেশের টাকার মান কমে গেছে, শেখ হাসিনা সরকারের আমলে আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটা রেখে দেন, তো সেইটা এখন হয়ে গেছে 46 টাকার সমান। তো এই অবস্থায় এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমি জানি না যে বর্তমান সরকার কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবেন বা আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকেই আশঙ্কা করছেন যে দেশে দুর্ভিক্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং এই সরকার এখন কোনো দক্ষতা মুনশিয়ানা দেখাতে পারেনি। বলছে যে কেবল তো ক্ষমতা নিল 2 মাস, কিন্তু সিন্স দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, যদিও তারেক রহমান 25শে ডিসেম্বর জনসভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, জনসভায় অনেক কিছু বলা যায়, কিন্তু যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় তখন আসলে আপনি একটা বাস্তব পরীক্ষার মুখোমুখি হন। সেই অবস্থায় দেখা যাক কি হয়। বাংলাদেশ যেভাবে তেতে উঠছে এবং এই সরকার যেভাবে কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে, চাপাবাজির উপর দিয়ে সরকার পরিচালনা করছে, এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয় তাহলে 2 মাসই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করবার জন্য আসেনি বা সেই দক্ষতা, সেই সক্ষমতা তাদের নেই। 2009 থেকে 2024 পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে, যেই শাসনকাল বাংলাদেশ যদি আর কখনো ঘুরে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের 55 বছরের ইতিহাসে স্বর্ণযুগ হিসাবে লিখিত হবে। তখন পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাজ্য ভিত্তিক পশ্চিমাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বা তার সরকারের মন্ত্রীদের এবং রাষ্ট্রদূতদের বিভিন্ন আলোচনায় যে 3জন মানুষের সাথে বন্দোবস্ত করার কথা বলা হতো আকারে, ইঙ্গিতে, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, সেই 3জন মানুষ ছিল ইউনূস, এবং ছিল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এসব মিটিংয়ে যেসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা উপস্থিত থাকতো বা আশেপাশে থাকতো, কান কথা শুনতো বা দেখতো, তারা ফিরে এসে কানা ঘুষা করত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করত। অর্থাৎ নেতিবাচক বলতে মানে ওনাকে অতি দুর্বল হিসাবে দেখত। ইউনূস এবং মতিউর রহমান এবং মাহফুজ আনামের পক্ষে যেহেতু বিশ্বের এই পশ্চিমা শক্তি ঐক্যবদ্ধ, সেটাকে তারা বড় শক্তি হিসাবে দেখত। এবং এসব যারা দেখতো বেশিরভাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পতন ঘটবে এইটা নিয়ে তারা তাদের পারসেপশনে ছিল, তাদের বিশ্বাসে ছিল। আর এইসব কর্মকর্তা যেহেতু মূলত বাংলাদেশের এই মতি, মাহফুজ বা বাংলাদেশের মূল পাকিস্তানপন্থী ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছে, সেইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় গঠন হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকটা সামরিক বাহিনীর এক্সটেনশন বলতে পারেন, বিশেষ করে আপনার আদর্শিক জায়গা থেকে। আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবসময় হাটহাজারি মাদ্রাসা বলি, সেটা নিয়ে কোনো এক জায়গায় হয়তো দীর্ঘ আলোচনা করব। এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এইসব কর্মকর্তারা মন্ত্রীদের প্রভাবিত করত। অর্থাৎ মন্ত্রীরা, ফলে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মন্ত্রীদের নিয়োগ দিয়েছিলেন, তারা মূলত তাদের মূল বস অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ে তাদের অধীন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা তাদের বেশি বুদ্ধিমান মনে করত। এর কারণ হলো জেনেটিক্যালি কিন্তু সবাই কিন্তু এক সূত্রে গাঁথা, অর্থাৎ পাকিস্তান ভাবাদর্শে, পাকিস্তান হিসাবে, অর্থাৎ পাকিস্তান থেকে যে ধরনের আপনার জটিল এবং অযৌক্তিক বিশ্বাস প্রবাহিত হয়ে মতি, মাহফুজ, ইউনূস সৃষ্টি করেছে, সেই একই ধারায় যে শুধু এই কর্মকর্তারা ছিল বা ডিপ্লোম্যাটিক সার্ভিসের লোকজন ছিল তা না, মন্ত্রীগুলাও কম বেশ প্রভাবিত ছিল।
এটাকে আমি দোষের বা গুণের হিসাবে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে আসলে বাস্তব পরিস্থিতিটা কি ছিল। সেই বাস্তব পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কি আইডিয়াগুলা তার আইডিয়াগুলা আপনার তার মন্ত্রীদের সাথে একেবারে খোলামেলা আলাপ করেছেন কিনা, করলে মন্ত্রীরা সেটা গ্রহণ করেছেন কিনা, গ্রহণ না করলে সেই মন্ত্রীকে তিনি বদল করেছেন কিনা, এই জায়গাটা কিন্তু আমি জানি না। এটা হওয়া উচিত ছিল। কারণ হলো কোনো জিনিস আপনি যদি অন্তরে মনে প্রাণে বিশ্বাস না করেন, সেই জিনিসকে আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। কূটনীতির সাফল্য হলো যে আপনাকে একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর সেটা আমি যে একটা সবসময় বলি যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে আমাদের যে চেতনা, আমাদের যে মূল্যবোধ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক এবং আপনার ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, এটা একটা চিরন্তন মূল্যবোধ। এই মূল্যবোধ যদি আপনি বিশ্বাস করেন তাহলে দেখবেন, এবং আপনি সাথে সাথে এটাও বিশ্বাস করতে পারেন যে আপনার জন্য বর্তমান পৃথিবীতে কূটনীতিতে অন্তত কোনো কিছু অসম্ভব নয়। সেই জায়গাটায় আমাদের মন্ত্রীদের যেমন ঘাটতি ছিল, আর কর্মকর্তাদের তো অপূরণীয় ঘাটতি ছিলই। এই মন্ত্রীদের ঘাটতি থাকাতে বা রাজনৈতিক নেতৃত্বের ঘাটতি থাকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কখনো আপনার সঠিকভাবে গড়ে তোলার কোনো প্রচেষ্টাও গ্রহণ করা হয় নাই, আর এদের দ্বারা সেটা আসলে সম্ভবও ছিল না। সেই আলোচনাটা এখানে না, আলোচনাটা আমরা মূলত ওই বাংলাদেশের ৩ মহাশক্তিধর, কিভাবে তারা মহাশক্তিধর, ইউনুস, মতিউর রহমান আর মাহফুজ আনাম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক অর্থাৎ পশ্চিমা, অর্থাৎ ভূমধ্য মহাসাগরের এই পাশে চলে আসলে, পশ্চিম পারে চলে আসলে, ইউরোপ আমেরিকা থেকে একদম জাপান পর্যন্ত এদের কাছে হলো এরা ছিল ইউনুসের পক্ষে, মতিউর রহমানের পক্ষে আর মাহফুজ আনামের পক্ষে। এই ৩ ব্যক্তির মধ্যে বর্তমানে তো সারা বাংলাদেশের সাথে উন্মোচিত হয়ে গেছে যে ইউনুস একেবারে আগাগোড়াই একটা নষ্ট জিনিস, যার মধ্যে ভালো গুণ বলতে কিচ্ছু নাই, আপনার কোনো ধরনের আপনার মানবিক গুণ নাই, একেবারে পুরোপুরি একটা দত্ত মনেস্টার, নিজের চাহিদা ছাড়া, নিজের স্বার্থ ছাড়া সে যে কোনো কিছু বোঝে না। এটা তো সে নির্বাচনের ৩ দিন আগে ওই যে মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি সই করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই না? ফলে বাংলাদেশের গোটা সমাজের কাছে ইউনুস কিন্তু আজ একটা মানে সে যে কি পরিমাণ খারাপ, বরঞ্চ আমাদেরকে এটা বুঝতে হবে যে বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ জীবিত নাই ইউনুস যেই পরিমাণ তার নিজ দেশের সাথে বেইমানি করেছে, নিজ দেশকে সে যেইভাবে ব্যবহার করেছে, নিজ দেশের দারিদ্র্য যেভাবে সে বিদেশে বিক্রি করেছে এবং নিজ দেশের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে, বর্তমান পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি তার নিজ দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় অপরাধ করেছে। এবং পুরো ইতিহাস, মানব ইতিহাস যদি আমরা খুঁজে বের করি, আপনি কিন্তু ইতিহাস ইউনুসের সমতুল্য দেশের সাথে বেইমানি করা, অর্থাৎ মুনাফেক বলেন বা যাই বলেন, অর্থাৎ এমন একটা ভাবলেশহীন, কোনো ধরনের অনুভূতিহীন, আবেগহীন একজন দৈত্য, একজন আপনার জন্তু বলুন, যাই বলুন, এমনটা আপনি ইতিহাসও খুব বেশি পাবেন না। আপনি হিটলার বলতে পারেন, বড় বড় হিটলার তো তার দেশকে ভালোবাসতো, তাই না? হিটলারের যতই খারাপ থাকুক, জার্মানিকে সে ভালোবাসতো না। ইউনুস কি বাংলাদেশকে ভালোবাসে না। অর্থাৎ ইউনুস এমন পর্যায়ের বাজে লোক, এমন পর্যায়ের একটা দৈত্য, যার সাথে আমি কিন্তু ইতিহাসের, এবং বিশ্বাস করতে পারেন আমি ইতিহাস পড়া ছাত্র, অর্থাৎ বিশ্ব ইতিহাস, এক সময় তো ইউরোপিয়ান ইতিহাস, ধর্মীয় ইতিহাস অনেক পড়েছি। গত 15-20 বছর আমি অবশ্যই ইতিহাস ছেড়ে সাহিত্য পড়ি। আমি কিন্তু খুব পাই না যে নিজ দেশের সাথে এই পরিমাণ আপনার বিশ্বাসঘাতকতা করা কোনো দানব পৃথিবীর ইতিহাসে এই ইউনুসের মতো নাই। কিন্তু এই ইউনুসকে শেখ হাসিনা কিন্তু ঠিকই চিনেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ চেনেনি। মোটা দাগে এমনকি আমাদের পররাষ্ট্র সার্ভিসের একজন নামকরা পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসও আমাকে বলেছিলেন যে ইউনুস তো নোবেল প্রাইজে, তাকে তো কাজে লাগানো উচিত। কিন্তু আজকে আমার মতো বাংলাদেশের লক্ষ কোটি মানুষ শেখ হাসিনার সাথে একমত হবেন যে ইউনুসের মতো দৈত্যকে মেরে ফেলা ছাড়া
এমন অনিরাময়যোগ্য ব্যাধিতে এই দত্ত আপনার আক্রান্ত, তাকে ধ্বংস করে ফেলা ছাড়া এটার কোনো আসলে নিরাময় নেই। শেখ হাসিনা সেই চেষ্টা করেননি, তিনিও দোটানায় ছিলেন, তিনি বুঝেছেন খারাপ, এবং এই যে এত যে খারাপ ইউনূস, আজকে সবাই বলছে, কাদের সিদ্দিকীর মতো আজে বাজে লোকও বলছে যে এটা শেখ হাসিনা বুঝেছিল। অনেকেই বলছে, যারা যারা লাল বদর হয়েছিল, যাদের এখন মানে যারা দেখেছে যে লাল বদররা তো পরাজিত হয়ে গেছে, আনিস আলমগীর থেকে শুরু করে যারা এখন ভবিষ্যতের জন্য ওরা আবার নিজেদের মানে ঘাঁটি গাড়ছে বিভিন্ন স্বার্থের, তারা এখন ইউনূসের যথেষ্ট বদনাম করছে। কিন্তু আমি ইউনূসকে প্রথম বাজে লোক হিসাবে চিনি কখন জানেন? আমরা যখন ফরেন সার্ভিসে ট্রেনিং করি, ট্রেনিং এর একটা পর্যায়ে এই ইউনূসের গ্রামীণ সেন্টার, গ্রামীণ ব্যাংকে আমাদের এরকম ফিল্ড ভিজিট থাকে বিভিন্ন জায়গায়। আমরা ব্রেকে গেছি, গ্রামীণ ব্যাংকে গেছি, গ্রামীণ ব্যাংকে ইউনূস আমাদেরকে সে নিজে ব্রিফ করেছে। তার সাথে তখন জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অধ্যাপক শামস, তার ছেলে, এদের নামটা মতো মনে থাকে না, সে ছিল ইউনূসের ডান হাত। সেই লোকটা ছিল, সেও নাকি অনেক মেধাবী লোক, বাট এরা সবাই পাকিস্তানপন্থী। এরা ব্রিফ করেছে, এবং আমরা গ্রামীণ ব্যাংকের ব্র্যাকের কিছু ওই যে হাঁস, তেল, ডিম এগুলা যে ওরা দেয়, মুরগি পালে, ওইসব খামার টামার আমি যখন দেখেছি, দেখে আমি বুঝেছি যে এই জায়গায় প্রচন্ড একটা চাতুর্য আছে, লোক দেখানো আপনার ব্যবস্থা আছে, গরিবকে শোষণ করার ব্যবস্থা আছে। এটা কিন্তু আমরা তখন থেকে আমি একেবারে বুঝেছি। আমাদের সবাই যে কেউই আসলে এটা কেউ বুঝে, কম বুঝে, বেশি বুঝে, বা অনেকে বুঝতো আর কি তখন থেকে। এবং ইউনূসের যে লেকচার শুনেছিলাম তখন থেকে আমার মনে একটা ইমপ্রেশন একেবারে আপনার গেঁথে গিয়েছিল যে এই লোকটা একটা বাজে লোক। পরবর্তীতে আমি আর কখনো ইউনূসকে ভালো লোক হিসাবে বুঝতে পারি না। এবং 2006 সালে ইউনূস যখন নোবেল পুরস্কার পায়, তখন আমি মির্চা নামে একটা গল্প লিখেছিলাম। এই গল্পটা আমার ফেসবুকে আছে, যারা পড়তে চান আমার ফেসবুকে এটা শুরুর দিকেই আছে, এই গল্পটা আমি ওখানে গেঁথে রেখেছি। 2006 সালে মির্চাকে যেভাবে চিহ্নিত করেছিলাম, আছে 2026 সালে সেটা কিন্তু আপনার সারা বাংলাদেশের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে 3 ক্ষমতাধরের গল্প বললাম, ইউনূস কিন্তু দেখেন, সেই ইউনূস আজকে কিন্তু ইউনূস বুদ্ধিবৃত্তিক বলুন, সামাজিকভাবে বলুন, নৈতিকভাবে বলুন, যা কিছু অর্জন করেছিল সব কিছু বাংলাদেশের মানুষের চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেছে। এখন বাকি আছে শুধু ওর অর্থটা, এবং ইউনূস তো অবশ্যই এতেই খুশি। এবং এই পরিমাণ লোভী তো আমরা বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে দেখি নাই। ইউনূস যে পরিমাণ লোভী, যে পরিমাণ টাকা পয়সার প্রতি তার যে লোভ, ফলে ইউনূসের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি না এখন পর্যন্ত সে ফিল করছে না, কিন্তু বাংলাদেশের মানুষের সামনে ইউনূসের আর কোনো সম্মান নাই, এমনকি বিএনপির সামনেও সেই সম্মান নাই। এখন আমার এসব দেখে কিছু জঙ্গি এসে গালিগালাজ করবে, জঙ্গিদের তো ইউনূসের প্রতি চিরকৃতজ্ঞতা থাকতে হবে, কারণ জঙ্গি আর ইউনূস এরা মানে একের থেকে আরেকজন অক্সিজেন নিয়ে 2024 সালে সেই জঙ্গি উত্থান ঘটিয়েছে, এবং জঙ্গি উত্থানে ইউনূস ওদেরকে স্পেস দিয়েছে, জঙ্গিরা ইউনূসকে স্পেস দিয়েছে। এছাড়া বাংলাদেশের কারো কাছে ইউনূসের কোনো মান সম্মান কিন্তু আর নাই। অর্থাৎ বাংলাদেশের কাছে যে ইউনূসের কোনো মান সম্মান নাই, এটা সারা পৃথিবীতে একদিন প্রবাহিত হবে। অর্থাৎ ইউনূস যে সত্যিকারের একটা দৈত্য, তাকে যারা রক্ষা করেছে, তাকে যারা 4-5 দশক ধরে বড় করেছে, এরা কিন্তু একসময় না একসময় এই লজ্জাটা পাবে, এবং সেটা কত দ্রুত প্রবাহিত হবে সেটা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশের ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেটার উপর আপনার এটা নির্ভর করবে। আর দ্বিতীয় যেই 2 জন ক্ষমতাধর মানিক জোড়ের মতো, মাহফুজ আনাম আর মতিউর রহমান, এরা ঠিক ইউনূসের সমপরিমাণ খারাপ মানুষ কি সেটা বলা যাবে না। এদের সমস্যাটা হলো, ইউনূস যেমন একটা আউট অ্যান্ড আউট ক্রিমিনাল, অর্থাৎ যেই ক্রিমিনালকে যে কোনো রাষ্ট্র একটা জঙ্গিকে যেভাবে মেরে ফেলে, অর্থাৎ আপনার শার্লি হেবদোতে যখন আপনার ওই প্যারিসের শার্লি হেবদো ম্যাগাজিনে আপনার আক্রমণ করে, তখন যখন তারা শার্লি হেবদোর 12 জনকে মেরে ফেললো, তারপরে ফ্রান্সের সরকার, পুলিশরা যেভাবে আক্রমণকারী জঙ্গিদের মেরে ফেলেছে রাস্তায়, কোনো ধরনের আইন আদালতের কোনো ধরনের তোয়াক্কা না করে, ইউনূস ওই পরিমাণের একটা আপনার ক্রিমিনাল, যাকে আসলে ওইভাবে ধ্বংস করা ছাড়া আইন আদালত শেখ হাসিনা যেভাবে করেছিলেন সেটা দিয়ে আসলে এই পরিমাণ এত বড় একটা দৈত্য, যার পেছনে আবার সারা পশ্চিমা বিশ্ব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আসলে ধ্বংস করা একটু কষ্টকর। যা হোক, সেটা হয় নাই, ভবিষ্যতে হবে। আমি এখানে আইন
ভাঙ্গার কথা বলছি না, কিন্তু আমি শুধু তুলনাটা দিচ্ছি যে কি পরিমাণ বড় একটা ক্রিমিনাল বাংলাদেশ সমাজে আপনার তৈরি হয়েছিল, এবং বাংলাদেশের আজকের যে যা দুঃখ, সবকিছুর পেছনে সবচেয়ে বড় অপরাধী হিসাবে যে দাঁড়িয়ে গেছে। কিন্তু মূল কথা হলো ইউনূসের কিন্তু পরাজয় ঘটে গেছে। মানুষের যখন আপনার মুখোশ উন্মোচিত হয়ে যায়, তখন কিন্তু সেই পরাজয় আর আর থামানো যায় না। সেই তুলনায় মতি মাহফুজ হলো, এটা মূলত এদের সাথে জঙ্গিদের বা বাংলাদেশের জঙ্গি যারা বাংলাদেশের আসলে আসল শত্রু, বাংলাদেশের এবং সভ্যতার এবং বাংলাদেশের আপনার অর্থনৈতিক অগ্রগতিতে যারা মূল প্রতিবন্ধকতা, ২৪-এর যে জঙ্গিরা, বিশেষ করে জামাত, হেফাজত, এদের সাথে কিন্তু মাহফুজা আনাম, মতিউর রহমানের কিন্তু অম্ল মধুর সম্পর্ক, একেবারে সোনায় সোহাগা সম্পর্ক কিন্তু নাই ইউনূসের মতো। এর একটা প্রমাণ হিসাবে দেখবেন যে মাহফুজা আনাম, মতিউর রহমানের যে পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো, ওই ১৩ সালে হেফাজতের মে মাসে ৫ই মেতে হেফাজত যে কাণ্ড করেছিল, সেইখানে আমাদের দেশপ্রেমিক পুলিশ বাহিনী, র্যাব, সেটা যখন তারা পুলিশের যারা নেতৃত্বে ছিলেন, তাদের নেতৃত্বে যখন আপনার এই হেফাজতকে ঢাকা শহর থেকে আপনার তাড়িয়ে দেয়া হলো, সেই রাতে কিন্তু একটা মানুষও মরে নাই। এইটাকে আপনার নুরুল কবির বা আরো যারা আছে, নুরুল কবিরও পরে এটা কি বলেছে জানি না, প্রথমে সেও বলেছিল যে এখানে একটা গণহত্যা হয়েছে, এবং ২৪-এর মূল জঙ্গিরা মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু ওই জিনিসটা এখনো বিক্রি করে যে ওইখানে একটা গণহত্যা হয়েছে। এবং এদের যে আরেকটা জঙ্গি এবং আরো জঘন্যতম জঙ্গি, কিন্তু সে এতই শেয়ানা যে সে খুব একটা পাবলিক ডোমেইনে আসে না, পাবলিক ডিসকাশনে আসে না, যে ইউনূসের আপনার ছিল, শিল্প উপদেষ্টা ছিল, আমি তো এই মুহূর্তে বলতে পারছি না, সেই আদিলুর রহমান খান। এই জঙ্গি কিন্তু এখানে ৬৩ জনকে মারা হয়েছিল বলে সে প্রচার করেছিল, এবং সেটা সে বিভিন্নভাবে তুলে ধরেছে। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় এগুলার কোনো প্রমাণ সে দিতে পারেনি। এরা দেখা গেছে যে বিভিন্ন জন একটার নাম ৩ বার লিখেছে, এবং এইখানকার ওইখানে কোনো একটা মানুষও আসলে হেফাজতের যেই ওদেরকে ফ্লাশ আউট করা হয়েছে ঢাকা শহর থেকে, এটা কিন্তু সেখানে একটা মানুষও কিন্তু মারা যায় নাই। কিন্তু বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধীরা এটাকে এখনো এখানে গণহত্যা হয়েছে বলে প্রচার করে, এবং বাংলাদেশের মগজ ধোলাইকৃত একটা বড় অংশ কিন্তু এখনো কিন্তু এই জায়গায় বিশ্বাস করে যে ওইখানে গণহত্যা হয়েছিল। তখন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু ওইখানে সঠিক খবরটা দিয়েছে। কিছুদিন আগে আমরা বিবিসির সাব্বির মুস্তফাকেও বলতে শুনেছি যে ওনাদের তদন্তেও বেশি উঠে এসেছে যে ওইখানে কোনো ধরনের একটা মানুষও মরে নাই, এবং পুলিশের কর্মকর্তাদের সাথেও আমি ব্যক্তিগত আলাপচারিতা করেছি, একটা মানুষও কিন্তু ৫ই মে হেফাজতে মারা যায় নাই। কিন্তু এটাকে কিন্তু জঙ্গিরা এখনো গণহত্যা হিসাবে আপনার প্রচার করে। আমি যে কথাটা বলতে এসেছি আমার সেটা হলো যে এই যে মতিউর রহমান, মাহফুজা আনাম, এদের সাথে জঙ্গিদের সম্পর্কটা এখানে কিন্তু আপনার জটিল, অর্থাৎ ইউনূসের মতো এত মধুর সম্পর্ক না। কিন্তু যেহেতু পশ্চিমারা এদেরকে বেছে নিয়েছে, একটা একটা সম্পূর্ণ ক্রিমিনাল ইউনূসকে এবং মতিউর রহমান, মাহফুজা আনামকে, এবং মতিউর রহমান, মাহফুজা আনাম ব্যক্তিগত পর্যায়ে ওরা হয়তো সেকুলার মানুষই, কিন্তু ওই যে বদরুদ্দিন উমন বা আরো বাংলাদেশি সেকুলারদের মতো ওদের ডিএনএ থেকে, ওদের মাইটোকন্ড্রিয়া থেকে, ওদের মস্তিষ্ক থেকে পাকিস্তান প্রীতিটা যায়নি। যার কারণে আওয়ামী লীগের সাথে আসলে তাদের একটা ব্যাপক তফাৎ আছে। অর্থাৎ জঙ্গিদের সাথে দুঃসম্পর্ক হলেও মতি মাহফুজ সত্যিকারে বাংলাদেশের মূল ধারায় কিন্তু মিশতে পারলো না। মাহফুজা নামেরটা আরো সহজে বোঝা যায়। মাহফুজা নামের বাবা বিখ্যাত লেখক আবুল মনসুর আহমেদ, উনি পাকিস্তানপন্থী ছিলেন, আধা পাকিস্তান, মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশকেও মানে তার সেই মানে হলো কি আপনার বিভক্ত অ্যালিজেন্স, যেটা মাহফুজ আনাম, এই মতিউর রহমান ও তো নাস্তিক বা কমিউনিস্ট এগুলাও ছিল, কিন্তু পাকিস্তান প্রীতি এদের মস্তিষ্কে যেই আপনার এদের মস্তিষ্কে যে ব্যাধি তৈরি করেছে, এইটা আসলে নিরাময়যোগ্য না। কিন্তু এরা আবার সরাসরি জঙ্গিদের পক্ষেরও মানুষ না, কারণ হলো ব্যক্তিগতভাবে এরা হয়তো নাস্তিকই বা এমন ধরনের সেকুলার জঙ্গিরা যারা সরাসরি জামাত, হেফাজত, এরা এদেরকেও কেটে ফেলতে চায়। এদেরকে যে কেটে ফেলতে চায় এটার প্রমাণ আমরা আবার দেখেছি কিন্তু আপনার ২৪-এ জঙ্গি উত্থানের পরে
এই মতিউর রহমানের অফিস তারা জ্বালিয়ে দিয়েছে, ডেইলি স্টার আর প্রথম আলো, দুইজনকে। ফলে জঙ্গিদের সাথে এদের যেমন একটা দূরত্ব আছে, আবার বাংলাদেশের মূলধারা বলতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যার সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী শক্তি হলো আওয়ামী লীগ, আর আর মুক্তিযুদ্ধের পক্ষে আরো যারা আছেন। ফলে মতিউর রহমান মাহফুজা নাম না ঘরকা না ঘাটকা, কিন্তু এরা সত্যি সত্যি অনেক ক্ষমতাধর ছিল। পশ্চিমা ব্যাকিং একটা ক্ষমতা, আর একটা হলো ওদের যে একটা ভাবমূর্তি ছিল সমাজে, সেটা দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই দুই মতিউর রহমান মাহফুজা নামকে পাবলিকলি কোথাও দেখা যেত না। এরা যে অদৃশ্য ছিল, অদৃশ্য থাকার কারণে কিন্তু ওদের পোটেনশিয়াল যে ক্ষমতাটা, সেটা কিন্তু চারিদিকে কিন্তু অনুভূত হতো। কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পরে যেটা দেখা গেছে, ওদের অফিস আদালত আক্রমণের পরে এরা তারেক রহমান সাহেবের এমন চাটুকারিতা শুরু করেছে, এবং যে তারেক রহমানের সাথে এরা বারবার এদের দেখা হচ্ছে, মাঝখানে ইউনূসের সাথে দেখা হচ্ছে। অর্থাৎ এদের যে একটা আপনার বিশাল ভাবমূর্তি ছিল বাংলাদেশের মানুষের কাছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, জ্ঞানী তৈরি করতে পারে, ভালো পত্রিকা চালায়, ভালো প্রতিষ্ঠান চালায়, বুদ্ধিজীবী তৈরি করে, ইত্যাদি ইত্যাদি একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল না, বিশেষ করে মতিউর রহমানের এবং সাথে মাহফুজা নামেরও। সেটা কিন্তু দেখেন আজকে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু আর নাই। অর্থাৎ নতুন সরকার 24-এর পরে যে ইউনূস এবং তারপরে যে তারেক রহমানের সরকার আসলো, এই দুই সরকারের চাটুকারিতা তাদেরকে এমনভাবে করতে হচ্ছে অস্তিত্বের লড়াইয়ের কারণে। এখানে কিন্তু এমন নয় যে আমি বিশ্বাস করি না যে তারেক রহমানকে মতিউর রহমান নানান অপবাদ দিয়েছিল সেই 2006, 8, 7, 8, 9 সালে। এখন তাদের মধ্যে তো প্রেম হয়েছে, এই প্রেম তো আসলে সুবিধাবাদের প্রেম, তাই না? কিন্তু যে জিনিসটা ঘটে গেছে, মতি মাহফুজ এদেরও বয়স হয়ে গেছে, কেউ তো 70-র নিচে না। এরা যেটা হলো যে এটা আসলে বাংলাদেশ জাতির সামনে উলঙ্গ হয়ে গেছে। এবং ইউনূসের মতো আমি এদেরকে আউট অ্যান্ড আউট ক্রিমিনাল মনে করি না। আমি বদরুদ্দিন উমরের মতো বড় ক্রিমিনাল আমি মতিউর রহমান মাহফুজা নামকে মনে করি না। আমি মনে করি ওরা সেই পাকিস্তান প্রীতি ব্যাধিতে আক্রান্ত, যার কারণে মানে নিজেরা ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক হতে পারে, কিন্তু পাকিস্তানি যে রাষ্ট্র ব্যবস্থা, পাকিস্তানটাকে ভেঙে ফেলার যে যন্ত্রণা, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার যে যন্ত্রণা, এইটা এদের মস্তিষ্কের কোথাও না কোথাও আছে। ফলে এগুলো এইসব কারণে শেখ হাসিনার সাথে এদের কিন্তু কখনো বিভিন্ন জায়গায় আবার মিল থাকলেও, এরা জঙ্গিবাদ বিরোধী হলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এদের আসলে সম্পর্কটা গড়ে ওঠেনি। আমরা এগুলা হয়তো এখন ভালোভাবে বুঝতে পারছি, অতীতে আমরা কিন্তু বুঝতে পারিনি। অতীতে আওয়ামী লীগের অনেক লোকজন মতিউর রহমান মাহফুজা নামকে সহযোগিতা করেছে, তাদের পত্রিকা তো টিকে ছিল, এবং তারা যেই ধরনের কাজকর্ম করেছে, বাংলাদেশ সমাজে যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, সেইটা আর ভবিষ্যতে থাকবে না। আর পাকিস্তান, এই যে ওদের যে আপনার দ্বিধাবিভক্ত ওদের যে অ্যালিজায়েন্স, পাকিস্তান প্রীতি বাংলাদেশ প্রীতি, ফলে প্রথম আলো এত চেষ্টা করেও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, বুদ্ধিজীবী অঙ্গনে সে একটা বড় জায়গা দখল করে রাখলেও সেখানে কিন্তু সে কালোজয়ী কোনো সৃষ্টি না, মানুষ না, কোনো বই, তাদের প্রকাশনা আছে, সবকিছু আছে, কোনো কিছু কিন্তু সৃষ্টি হয় নাই। অর্থাৎ একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে কৃত্রিমতার মধ্যে কিন্তু সৃষ্টিশীল, অর্থাৎ কালোজয়ী কোনো শিল্প বলুন কিছু সৃষ্টি হয় না। মতিউর রহমানের এত চেষ্টা সত্ত্বেও তার হাতে বদিউল মজুমদার তৈরি হয়েছে, তার হাতে ব্রিগেডিয়ার শাখাওয়াত তৈরি হয়েছে, তার হাতে আরো কারা কারা তৈরি হয়েছে, এদের নিয়ে আমি আলাদা ভিডিও করব। কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর এই তিন পশ্চিমা যে পশ্চিমাদের শক্তিপ্রাপ্ত তিন মহাশক্তিধর ইউনূস, মতিউর রহমান, মাহফুজা নাম পুরোপুরি কিন্তু আজকে বিধ্বস্ত। হ্যাঁ, মতিউর রহমান মাহফুজা নাম হয়তো আবার রিভাইভ করতে পারত যদি তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবেন না, সেটা আমি অনেকবার ব্যাখ্যা করেছি। আমাদেরকে আবারও সেই জায়গায় যেতে হবে, আমাদেরকে 2024-কে ভালোভাবে বুঝতে হবে। সেই ভালোভাবে বুঝতে হলে প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে আপনার অনুধাবন করতে হবে, এই সব কুশীলবদের আমাদের চিনতে হবে। আজকে আমি সংক্ষেপে 3 জন নিয়ে আলোচনা করলাম, আমার এই আলোচনা অব্যাহত থাকবে। আপনারা একটু এই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন
আপনারা যারা কমেন্ট করেন, কমেন্টগুলো আমি পড়ি। একেবারে গালি না দিলে আমি সেগুলো আমি রেখে দেই। এবং আমি চিন্তা করেছি যদি ইউটিউবটা কোনোভাবে প্রমোটেড হয়, যারা খুব সুন্দর মন্তব্য করবেন, যে মন্তব্যের সাথে আপনি আমার সাথে কানেক্টেড হতে পাচ্ছেন বা আমার চিন্তার সাথে কানেক্টেড হতে পাচ্ছেন, বা সত্যিকারে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চিরন্তন আপনার তিনটা জিনিস, আপনার অসাম্প্রদায়িকতা, এই একটা শব্দতেই চলে যায়, বা ধর্মনিরপেক্ষতা কিংবা গণতান্ত্রিকতা, সেটার সাথে যদি আপনি কানেক্টেড করতে পারেন, এইভাবে ২-৩টা মন্তব্য আমি আবার গিয়ে আমার ফেসবুকে পোস্ট করব। সুতরাং এখন যে ২,০০০, ৪,০০০, ৫,০০০ করে আমার ভিডিও শোনেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে থাকুন। আমরা কিন্তু ২০২৪কে সম্পূর্ণরূপে ব্যবচ্ছেদ করব। আমরা এখান থেকে আমাদের মুক্তির উপায় খুঁজে বের করব এবং আমাদের ন্যারেটিভটাকে অনেকটা ছোট করে আনবো। এতই ছোট করে আনবো যে আপনি একটা আপনার অর্থাৎ আপনার বেডরুমের একটা লাইটের মতো আপনি যাতে দেখতে পান, সেই ব্যবস্থাটা করার চেষ্টায় আমি আছি।